নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 351 থেকে 364 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। রকম ফেরে রান্না বান্না আর খাওয়া দাওয়া। নিচে বেশ কয়েকটা খাবারের ছবি দেওয়া আছে, দেখুন। দই ও রসগোল্লা, কলা পাতায় ইডলি, ধোসা, সাম্বার, বিরিয়ানি, রুটি তড়কা, মোমো, স্যুপ, চাউমিন। এবার কি বলেছে, এক একটা সমাজে এক এক রকম খাবার খায়। আমরা কি খাবো তা ঠিক করে আমাদের অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি। ধরো, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার ভাত। এখানকার মাটিতে অনেক দিন ধরে নানা রকম ধানের চাষ হতো। আবার পাঞ্জাবে জোয়ার, গম, বাজরার চাষ বেশি হয়। তাই এক এক অঞ্চলের মানুষ খাদ্য তালিকার এক এক রকম পার্থক্য দেখা যায়। তবে আজকাল মানুষ নানা রাজ্যের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে উঠেছে। আমাদের বাড়িগুলিতেও তাই এখন প্রতিদিন নানা রকম রান্নাবান্না হয়। কি বলেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে কী কী খাবার দাবার হয়, নিচের ছকটা আমরা দেখে নেব। নবান্ন উৎসবে কি হয়, পিঠে, পায়েস, ক্ষীর। ঈদে কি হয়, বিরিয়ানি, ফিরনি। বুদ্ধ পূর্ণিমায় পায়েস। শারদ উৎসবে খিচুড়ি, পায়েস ইত্যাদি। বড়দিনে কেক। টুসু পরবে মুড়ি, চিড়ে, গুড়, পিঠে। পৌষ পার্বণে বিভিন্ন ধরনের পিঠে, পুলি, পায়েস। কি বলেছে, আগে ভাতের সঙ্গে নানা রকম শাক তরকারি রান্না হতো। নিম, শিম আর বেগুন দিয়ে শুক্তো হতো। ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটে শাক। বেথুয়া শাকের চচ্চড়ি। উচ্ছে দিয়ে মুগ ডাল। মিষ্টি দিয়ে ছোলার ডালও রান্না হতো বহু বাড়িতে। সবসময়ের সঙ্গে সঙ্গে এইসব রান্না হারিয়ে যাচ্ছে। নতুন নতুন রান্না শিখছে মানুষ, আগেকারের রান্না হারিয়ে যাচ্ছে। রান্না করাটাও কিন্তু একটা শেখার কাজ। কত পরীক্ষা করে তবে একটা রান্না হয়। সেই পুরনো দিন থেকেই এক সমাজ অন্য সমাজের থেকে রান্না শিখে আসছে। ধরো, আমরা সবসময় ডাল খেতাম না। আবার 500-600 বছর আগে আলু পড়তো না আমাদের তরকারিতে। এক এক অঞ্চলের মানুষ থেকে এইসব খাবার আমরা পেয়েছি। আমাদের থেকে কেউ কিছু খাবার খেতে শিখেনি? হ্যাঁ, কেউ কিছু খাবার শিখেছে। রান্নায় নানা রকম মশলার ব্যবহার শিখেছে। ভারতের মশলা এক সময় গোটা পৃথিবীতে বিক্রি হতো। তারপর মাছ ধরা, নানা রকম মিষ্টি, যেমন রসগোল্লা, সরভাজা, সরপুরিয়া, এইসব আমাদের রাজ্যে এক একটা অঞ্চলে বানানো হয়। এবার স্বাদের অনেক পার্থক্য আছে। পৃথিবীর নানা জায়গায় এদের বিক্রির জন্য পাঠানো হয়। নিচের ছকটা দেখে নেব। কোথায় কোন মিষ্টি বিখ্যাত? সরভাজা বা সরপুরিয়া কৃষ্ণনগরের, নদিয়া জেলার। ল্যাংচা শক্তিগড় বর্ধমান জেলায়। নতুন গুড়ের মোয়া জয়নগর দক্ষিণ 24 পরগনায়। স্পঞ্জ রসগোল্লা কলকাতা জেলায়। মিহিদানা বর্ধমান জেলায়। প্যাড়া তারাপীঠ বীরভূম জেলায়। রসগোল্লা কলকাতা জেলা। মনোহরা জনাই হুগলি জেলা। সীতাভোগ বর্ধমান জেলা। এবার কি বলেছে, বাড়ির চারিদিকে ছোট ছোট পুকুর থেকে মানুষ আগে ছিপ, জাল এইসব দিয়ে নদী নালা থেকে মাছ ধরত। বিশেষ বিশেষ মাছের পদও রান্না হতো। যেমন দেখো ছকটায় কি আছে, চিতল মাছের কি হয়, মুইঠা হয়, কালিয়া হয়, ঝাল হয়। কোন জেলায় ওই খাবার বেশি প্রচলন আছে? হাওড়া। রুই মাছ কি হয়, ঝোল হয়, দই রুই হয়, দো পেঁয়াজা হয়। কোথায় বেশি প্রচলন আছে? কলকাতা। মৌরলা ঝাল, চচ্চড়ি, টক। কোথায় বেশি প্রচলন আছে? মেদিনীপুর জেলায়। তারপরে আছে কই মাছ, তেলকই, ঝাল, দো পেঁয়াজা। কোথায় বেশি প্রচলন আছে? হুগলি জেলায়। বরলি মাছ, ভাপা, ঝাল, চচ্চড়ি। কোন জেলায়? জলপাইগুড়ি।
ইলিশ মাছের সর্ষে ইলিশ, দই ইলিশ ভাপা, মালদা জেলায়। পাবদা মাছের ঝাল ঝোল ভুনা, কলকাতা জেলায়। পমফ্রেট ঝাল ঝোল ভাজা, মেদিনীপুর জেলায়। এবার কি বলেছে দেখো, আমাদের খাদ্যের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হলো পানীয়। দুধ একটি অত্যন্ত পুষ্টিকর পানীয়। এছাড়াও শরবত, লেবুর জল, দইয়ের ঘোল, আমের শরবত, এই রকম নানা রকম গরমে মানুষ পান করে। আর কি পান করে? চা। চা পান করতে আমরা কোন দেশ থেকে শিখেছি? চীন দেশ থেকে। খাবার এক সমাজের ছাপ আর এক সমাজে চলে যায়। চা পান করতে আমরা চীন দেশ থেকে শিখেছি। ঋষি একবার এক বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল, দেখেছিল মানুষ যত পরিমাণ খাদ্য নেয় ততটা খায় না, অধিকাংশই নষ্ট যায়। এদিকে কত মানুষ প্রতিদিন খাবার পায় না, অপুষ্টিতে ভোগে। আমাদের মতো কত শিশু প্রতিদিন মারা যায়। এইভাবে খাবার অপচয় করা উচিত নয়। এ ব্যাপারে সমাজের সব মানুষেরই সচেতন হওয়া দরকার। এ বিষয়ে পোস্টার দিতে বলেছে। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। সমাজে সবাই কি একই খাবার খায়? না, সব সময় তা হয় না। আমরা কি খাবো তা ঠিক করে আমাদের কোন অঞ্চলে বা কোন পরিবেশে বসবাস করি। পাঞ্জাবে কোন কোন ফসলের চাষ বেশি হয়? জোয়ার, গম, বাজরার চাষ বেশি হয়। আজকাল মানুষ কেমন ধরনের খাবার খেতে অভ্যস্ত? আজকাল মানুষ নানা রাজ্যের খাবার খেতে অভ্যস্ত। তাই এখন আমাদের মতো অনেকেই বাড়িতে প্রতিদিন নানা রকম রান্না করে থাকে। চাল থেকে ভাত ছাড়া আর কি হয়? পায়েস হয়, পিঠে পুলি, ইডলি, ধোসা, মুড়ি ইত্যাদি। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এমন দুটি রান্নার উদাহরণ: ফুলবড়ি আর আদা দিয়ে নোটে শাক, বেথুয়া শাকের চচ্চড়ি। এইসব রান্না হারিয়ে যাচ্ছে। রান্না করার কাজটি কেমন? রান্না করার কাজটি একটা শেখার কাজ। কত পরীক্ষা করে তবে একটা রান্না হয়। সেই পুরনো দিন থেকে এক সমাজ অন্য সমাজ থেকে রান্না শিখে আসছে। আজ থেকে 500-600 বছর আগে তরকারিতে কোন সবজি দেয়া হতো না? তরকারিতে আলু দেয়া হতো না। কোথাকার রান্নার মশলা গোটা পৃথিবীতে বিক্রি হতো? ভারতের রান্নার মশলা। একটি পুষ্টিকর পানীয় ও একটি উত্তেজক পানীয়র নাম। পুষ্টিকর পানীয় হচ্ছে দুধ, উত্তেজক পানীয় চা। খাদ্যের মাধ্যমে সমাজে কি বোঝা যায়? খাদ্যের মধ্য দিয়ে এক সমাজের ছাপ আর এক সমাজে স্থানান্তরিত হলে আমাদের সংস্কৃতি সম্পর্কে বোঝা যায়। নিমন্ত্রণ বাড়িতে খাবার নষ্ট হয় কেন? নিমন্ত্রণ বাড়িতে মানুষ যতটা পরিমাণ খাবার নেয় ততটা খায় না, অধিকাংশ খাবারই ফেলা যায়। খাবারের অপচয় করা উচিত নয় কেন? কত মানুষ প্রতিদিন দুবেলা খাবার পায় না, অপুষ্টিতে ভোগে। কত শিশু প্রতিদিন মারা যায়। তাই বাড়িতে বা উৎসব অনুষ্ঠানে কোথাও কখনো খাবার অপচয় করা উচিত নয়। খাবার যেভাবে ছড়িয়ে পড়ল, সবসময় কি মানুষ খাবার নষ্ট করতো? না, তা ঠিক নয়। এক সময় মানুষ খাবার বাঁচাবার উপায়ও জানতো না। তারা সকলে মিলে একটা বড় পশু শিকার করেছে। সবার খাবার পরেও অনেকটা বেঁচে রইল। তাকে কিভাবে সঞ্চয় করবে? তখন তো আর ফ্রিজ বা হিমঘর ছিল না, তখন খাবারটা নষ্ট হতো। তখন এখনকার মতো দেওয়া নেওয়া বা বেচাকেনার ধারণা ছিল না, আর যাতায়াত ব্যবস্থাও আজকের মতো ছিল না। তাই বাড়তি খাবার পচে নষ্ট হতো। অনেক সময় অন্য জন্তুরা ওই পড়ে থাকা খাবার খেয়ে নিত। তারপর মানুষ কিভাবে খাবার দেয়া নেওয়া শিখল? যখন কৃষিকাজ শুরু হলো তখন অবস্থাটা বদলে গেল। প্রথমে নিজেদের যতটুকু দরকার ততটুকু খাবারই জোগাড় করতো মানুষ। পরে আস্তে আস্তে বাড়তি খাবার তৈরি হতে থাকে। পাশাপাশি সমাজে নানা রকম খাবারের চাহিদা তৈরি হয়, কিন্তু সব অঞ্চলে সব খাবার পাওয়া যেত না। তোমাদের দেখো এখানে একটা ছক আছে, খাদ্যশস্যের নাম কি আছে? চাল, ধান, গম। কোন কোন জায়গা থেকে আসছে? বিভিন্ন গ্রামে চাষিরা নিয়ে আসে। শাকসবজি, আলু, পটল, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, নানা রকমের শাক,
কোথা থেকে আসে? চাষিরা নিয়ে আসে আর শহরের ব্যবসায়ীরা। মাছ, মাংস, ডিম, রুই, কাতলা, খাসির মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি গ্রামের মানুষজন ও শহরের ব্যবসায়ীরা। ফল, কলা, আপেল, আঙুর ইত্যাদি ব্যবসায়ীরা নিয়ে আসে। তাহলে কি ওপরের তালিকা দেখে বুঝলাম যেসব খাবার আমাদের রোজই লাগে তার অনেক কিছুই অন্য জায়গা থেকে আসে। আমরা খাবারের লেনদেন অন্য জায়গা থেকে শিখেছি। হ্যাঁ, ধরো চাষি ধান চাষ করে, আবার জেলেরা মাছ ধরে, আবার আমার মতো যারা চাকরি করে তারাও চাষ করে না, মাছও ধরে না, অথচ চাষি জেলে আমি মাছ ভাত দুই খাই। এটা কিভাবে সম্ভব? চাষির কাছ থেকে চাল নেবে, জেলের কাছ থেকে মাছ নেবে, এইভাবে হাট বাজার থেকে কিনে মানুষ খাদ্য সংগ্রহ করতে শিখল। একেবারে শুরুর দিকে মানুষ কেনাবেচা করতো না, তখন দেয়া নেয়া করতো। একটা জিনিসের পরিবর্তে মানুষ আর একটা জিনিস দিত। এইভাবে একসময় খাবারের বাজার তৈরি হলো। সব মানুষ এইভাবে হাট বাজার করতে শিখল। বাড়তি খাবার দেওয়া নেওয়া থেকে কত কিছু হলো, ব্যবসা বাণিজ্য শুরু হলো। তার পাশাপাশি এক অঞ্চলের সঙ্গে আর এক অঞ্চলের যোগাযোগ তৈরি হলো। বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণও কমতে লাগলো। মানুষের এইভাবে মরুভূমি অঞ্চলে জল নেই, চাষ ভালো হয় না, সেখানে রেশন দোকান থেকে অল্প দামে চাল, গম দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ হলে বিনা পয়সায় খাবার দেয়া হয়। আর মরুভূমির আশেপাশে কম বৃষ্টিতে কোনো কোনো ফসল ভালো হয়, সেখানে চাষ একদমই হয় না। যেখানে একদমই চাষ হয় না সেগুলি বাইরে থেকে আনতে হয়। এতে খাবার জিনিসের দাম অনেক বেড়ে যায়। পাহাড়েও এই জন্য খাবারের দাম অনেক বেশি। এই সমাজের বাড়তি খাবার আর আবার এক সমাজের বাড়তি সমাজের কাজে লাগে। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। আগে খাবার নষ্ট হতো কেন? আগে মানুষ খাবার বাঁচাবার জন্য উপায় জানতো না। তখন হিমঘর বা ফ্রিজ কিছুই ছিল না। সব সময় কি মানুষ খাবার নষ্ট করতো? না, সব সময় মানুষ খাবার নষ্ট করতো না। এক সময় মানুষ খাবার বাঁচাবার উপায় জানতো না বলে খাবার নষ্ট করত। কবে থেকে মানুষ খাবার দেওয়া নেওয়া করতে শিখল? কৃষিকাজ পুরোদমে শুরু হওয়ার পর নানা ফসল উৎপন্ন হলে বাড়তি খাবার তৈরি হতে থাকে। সমাজে নানা রকম খাবারের চাহিদা তৈরি হলে খাবার দেওয়া নেওয়া করা শুরু হলো। সমাজে কিভাবে খাদ্যের বিনিময় শুরু হলো? চাষিরা ধান চাষ করে জেলেকে চাল দিল, তার বদলে জেলে চাষিকে মাছ দিল। আর যারা চাকুরিজীবী তারা চাল, মাছ, অন্যান্য জিনিস বাজার থেকে কিনে নিতে থাকলেন। এইভাবেই খাদ্যের বিনিময় শুরু হলো। কিভাবে খাবারের বাজার তৈরি হলো আর বেচাকেনা শুরু হলো? একেবারে শুরুর দিকে মানুষ বেচাকেনা করতো না, তখন দেওয়া নেওয়া করতো। তারপর এক সময় বেচাকেনা শিখল। তখন বাড়তি চাল বিক্রি করে যে টাকা উপায় হতো তা দিয়ে চাষি মাছ ছাড়াও অন্যান্য জিনিস যেমন কাপড় কিনত, জেলে মাছ বিক্রি করে টাকায় মশলা, শাক, সবজি, চাল, গম কিনত। এইভাবে খাবারের বাজার তৈরি হলো। বাড়তি খাবারের আদান প্রদানের বিনিময় আর বেচাকেনার ফলে কী কী সুবিধা হলো? খাবারের বিনিময় আর বেচাকেনার ফলে ব্যবসা বাণিজ্য শুরু হলো। তার পাশাপাশি এক অঞ্চলের সঙ্গে আর এক অঞ্চলের যোগাযোগ তৈরি হলো। বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণও কমতে লাগলো। মরুভূমি ও পাহাড়ি অঞ্চলের লোক কিভাবে খাবার পায়? সেখানে রেশন থেকে অল্প দামে চাল, গম দেয়া হয়। কখন মানুষ বিনা পয়সায় খাবার পায়? প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ বিনা পয়সায় খাবার পায়। কোন কোন জায়গায় খাবারের দাম বেশি হয় এবং কেন? মরুভূমি অঞ্চলে ও পাহাড়ি অঞ্চলে জলের অভাবে আর মাটির অনুর্বরতার জন্য চাষবাস ভালো হয় না। বেশিরভাগ ফসল বাইরে থেকে আনতে হয়। এর ফলে খাবারের দাম অনেক বেড়ে যায়। কিভাবে বাড়তি খাবার ছড়িয়ে পড়ে? এক সমাজের বাড়তি খাবার আর এক সমাজের কাজে লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।